মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। ওঠার মতো কোনো শক্তি আমার কাজ করছে না। সারা শরীরের প্রচুর ব্যথা নিয়ে কোনো রকমে উঠে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছি। ভাবছি আপন মানুষগুলো এত নিষ্ঠুর কেমনে হয়। নিজের স্ত্রীর দেয়া মিথ্যা অপবাদের কারণে আমার আজকের এই অবস্থা। আমি আবির, একটা কোম্পানিতে ছোটখাটো পোস্টে চাকরি করি। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারী নির্যাতন ও অসহায় মানুষের জন্য কাজ করি, যেখানে 5,000 সদস্য নিঃশর্তভাবে কাজ করে। আমার স্ত্রী নীলা, পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আজ 2 বছর পূর্ণ হলো। আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা পেলাম। কাল রাতে যখন অফিস থেকে বাড়ি এসেছি, কলিং বেল বাজাতে নীলা দরজা খুলে দিল। প্রতিদিনের মতো নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেমন আছো গো? কিন্তু নীলা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ সে এমন করবে কেন? খবরদার, আমাকে স্পর্শ করবা না। তোমার এই হাত দিয়ে আমাকে আর স্পর্শ করবা না, এই বলে দিলাম। আর আজ থেকে তুমি আমার কেউ না। আমি মুক্তি চাই, তোমার কাছ থেকে সারা জীবনের জন্য মুক্তি চাই। নীলার এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম, কি বলছো এসব তুমি? মুক্তি চাই মানে? কিসের মুক্তি? আমি ডিভোর্স চাই আবির। তোমার সাথে অনেক হয়েছে, আর না। আচ্ছা, তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো, এসবে মজা একদম না। তোমার শরীর ঠিক আছে তো? আমায় নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। আমি ঠিকভাবে কথা বলছি। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে ঠাস করে একটা চড় মারলাম। 2 বছরের সংসারে এই প্রথম ওর গায়ে হাত তুলেছি। কষ্টে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো। আমি ওর কিছু বলিনি তাকে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। রাতে অনেকবার নীলাকে ডেকেছি, কি হয়েছে, কি জন্য এসব করছে, কথাগুলো জানার জন্য। কিন্তু একবারও আমার দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। আমিও পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা সূর্যের আলো মুখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। কি আশ্চর্য, নীলাজ আমাকে ডেকে তুলেনি কেন? মনের ভিতর উল্টোপাল্টা শুরু হয়ে গেল। প্রতিদিন নীলার মিষ্টি গলায় ও কোমল হাতের ছোঁয়ায় আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতে দেরি হলে শুরু করে বিভিন্ন কায়দায় ঘুম ভাঙানোর। মানবিমান তো আছেই, কিন্তু আজ কি হলো নীলার? কাল রাত থেকে অদ্ভুত সব আচরণ। এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতে একটা বড় ধরনের শক খেলাম। আমার শ্বশুর আর নীলার বড় ভাই সোফায় বসে আছে, পাশে নীলাও দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই বলা শুরু করে দিল, তোর মতো ছেলের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। কি ভাবছিস তুই অপকর্ম করবি আর আমরা কিছুই জানবো না? আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে? কি অপকর্ম করছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলা নীরবের চোখে জল ফেলছে। এর মধ্যে নীলার বড় ভাই বলতে লাগলো, বাবা, এসব ছোট লোকের সাথে কথা না বলে হাতটা ভেঙে দেওয়াটাই উচিত। এই কথা বলতে দেরি আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। আমি ডাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। নীলার ভাই আমাকে কলার ধরে টেনে তুলে 4-5টা ঘুষি আমার মুখে বসিয়ে দেয়। এরপর সজোরে ধাক্কা দেয়। আমি ডাল সামলাতে না পেরে কাছের ডাইনিং টেবিলে পড়ে যাই। কাছের ডাইনিং টেবিলটা ভেঙে আমি নিচে পড়ে যাই। কাজ ভেঙে আমার শরীরে কিছু অংশ ঢুকে যায়। তারপরেও আমাকে তারা ছাড়েনি। ডাইনিং টেবিলে থাকা ফল কাটার ছুরি নিয়ে আমার কাছে এগিয়ে আসতে নীলা বাধা দেয়। থাক ভাইয়া, যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না। এখন বাড়ি চলো। আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন, নীলার জন্য আজ তুই বেঁচে গেলি। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সই করে দিস। আর হ্যাঁ, ওই বাড়িতে নীলার উদ্দেশ্যে ভুলেও পা বাড়ালে তার লাশটা টুকরা টুকরা করে সাগরে ভাসিয়ে দেব। কথাটা মনে রাখিস। আমি শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়ার দিকে দেখতে লাগলাম। বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনাটা মনে করতে লাগলাম। কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। সারা শরীরে প্রচুর ব্যথা, ঠিকমতো উঠে দাঁড়াতেও পাচ্ছি না। অনেক কষ্টে উঠে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম। আমার পুরো চেহারার কাছের ছোট ছোট টুকরো আটকে আছে। চেহারাটা আর আগের মতো নেই, ঠোঁট ফেটে গিয়েছে। 5তলার উপর থেকে যে নিচে নামবো সে শক্তিটুকু আমার নেই, এত পরিমাণ বেড়েছে আমাকে। নীলা একবারের জন্য জানতে চায়নি আমি কেমন আছি, কি অবস্থা আমার। নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র অবলম্বন এই বন্ধু সজল। ফোন রিসিভ করতে বললাম, কই আছিস তুই? ওপাশ থেকে বলল, কি হয়েছে তোর? কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন? আমি একদম ঠিক। একটু বাসে আসবি আমার? আরে
এতে আবার অনুরোধ করার আগে নাকি? আমি এক্ষুনি আসছি। যাক, একটু স্বস্তি পেলাম প্রাণপ্রিয় বন্ধুর কথা শুনে। আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বন্ধু আসলো। আমার অবস্থা দেখে কেঁদে দেবে এমন একটা অবস্থা তার। কি হয়েছে তোর? এই অবস্থা কি হবে? কে করেছে বল আমায়। এসব ইত্যাদি প্রশ্ন করা শুরু করলো। আমি তাকে সবকিছু খুলে বললাম। সে সবকিছু শুনে মূর্তির মতো বসে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধুই নীরবতা। নীরবতা থেকে সজল বলতে লাগলো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু মাথা নাড়লাম। কষ্টের ভিতরে দুমড়ে বসে যাচ্ছে। সজলকে বললাম আমার একটা কাজ করে দিতে হবে। সে বলল, কি কাজ বল। তো শুধু একটু খোঁজ দিয়ে দেখ ঠিক কি কারণে নীলা আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। কি অন্যায় আমার। আমার অন্যায় হলে আমি মাথা নত করে মেনে নেব, তবুও মিথ্যা অপবাদ সহ্য করবো না। প্লিজ ভাই, একটু খোঁজ দিয়ে দেখ। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখছি। এরপর সজল আমাকে ব্যথার ওষুধ খাওয়ায় এবং মাথায় ব্যান্ডেজ করে দেয়। এরপর চলে যায়। আমি বসে বসে ভাবছি, এই কি আমার সেই নীলা যে কিনা আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়তো, আমার অসুস্থতা দেখলে আমাকে অনেক সেবা যত্ন করতো, সামান্য অভিমানে কেঁদে কেঁদে বালিশ ভেজাতো। কিন্তু আজ সেই নীলা নেই। এভাবে দেখতে দেখতে একটা সপ্তাহ চলে যায়। আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি। সজল নিয়মিত খোঁজখবর দিত, খাবার বাসায় দিয়ে যেত। এক সপ্তাহ আমি চাকরিতে যেতে পারিনি দেখে চাকরি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার তাতে কোনো দুঃখ নেই। দুপুরের দিকে বসে বসে বই পড়ছি। হঠাৎ দেখি বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, মা এই খাবারটা আপনার জন্য পাঠিয়েছে। শুনলাম ভাবি নাকি চলে গিয়েছে রাগ করে। আমি জবাবে শুধু হ্যাঁ বললাম। খাবার নিলাম হাতে। না নিলে আবার বলবে অহংকারী আমি। অনিচ্ছা সত্ত্বেও নিলাম। পরদিন সকালবেলা বের হলাম একটা চাকরির খোঁজে। পথে সজলের সাথে দেখা। ওকে কথা বলতেই বলতো, আরে, আমার অফিসে একটা পোস্ট খালি আছে, কাল থেকে জয়েন করিস, সমস্যা নেই। যদিও বেতন অনেক কম, তাও রাজি হয়ে গেলাম। কারণ আমার চলার মতো টাকা তো লাগবে। এভাবে কয়েকদিন কেটে যায়। নীলার কোনো খবর নেই, ফোনও বন্ধ। আমার বাসার মালিকের মেয়ে প্রায়ই খাবার নিয়ে আসে। মেয়েটাকে বাধা করা সত্ত্বেও নিয়ে আসে। একদিন দুপুরে মেয়েটা খাবার নিয়ে এসে আমার পাশে বসে পড়ে টেবিলে। আমি খাবার খাচ্ছি এমন সময় আমার শ্বশুর মশাই আসলো। খাবার টেবিলে মেয়েটাকে দেখে বলল, আমি জানতাম তোমার মতো লম্পটের কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না। একটা চলে গেছে, এখন আরেকটা পেয়েছ। তুই একটা চরিত্রহীন। এই বলে একটা খাম আমার দিকে ছুঁড়ে মেরে বলে, যত তাড়াতাড়ি সই করবি ততই তোর মঙ্গল। আমার কিছু বলার সুযোগ না দিয়ে হরণ করে বেরিয়ে গেল। আমার সাথে থাকা মেয়েটিও অনেক লজ্জা পেল। খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ি। কাবা কাবা হাতে কাপটা হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার। আমার চোখ দিয়ে আসার শ্রাবণ বয়ে নামছে। স্বয়ং নীলা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কি দোষ ছিল আমার? হ্যাঁ, কি কারণে এমন করলো নীলা? কি কারণে? আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই, আমাকে বাঁচাও। ডিভোর্স পেপারে সই না করে সোজা বাসার নিচে যে 5 প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই সাইবাস কখনো হাত দিয়ে ধরে দেখিনি আগে, আর আজ থেকে এটা আমার নিত্য সঙ্গী হবে। এর মধ্যে সজল ফোন দিয়ে যা বললো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফোনের উপাস থেকে সজল বলতে লাগলো, নীলা নাকি আমাকে পতিতালয়ে দেখেছে, আমি নীলার সাথে প্রতারণা করেছি, তার ভালোবাসার বিশ্বাস ভেঙেছি, ইত্যাদি আরো অনেক কিছুই বললো। নীলার বড় ভাইয়ের কাছ থেকে সজল খবরটা জেনে নেয়। হ্যাঁ, আমি পতিতালয়ে গিয়েছি, কিন্তু কেন গিয়েছি নীলা একবারের জন্য জানতে চায়নি। আর জেনে বা কি করবে? এমন স্থানে স্ত্রী তার স্বামীকে দেখলে সহজেই বিশ্বাস করে নেবে সে খারাপ। কিন্তু কেউ তার মনের কথাটা জানে না, কেউ আমার মনের কথাটা জানে না। আমাকে একবারের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয়নি। মনে মনে আল্লাহকে বলছি, হি আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করলে? আমি তো তোমার হুকুমের কোনো কমতি রাখিনি। চোখ দিয়ে পানি পড়ছে, মুছে দেওয়ার মতো কেউ নেই। আমি কেন পতিতালয়ে গিয়েছি এবার শুনুন তাহলে। বেশ কিছুদিন আগে আমি অফিস যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় এক বৃদ্ধ মহিলাকে দেখলাম রাস্তার পাশে বসে আছে। হাতে একটা ব্যানার, তাতে লেখা আমাকে, আমার মেয়েকে বাঁচাও, অত্যাচারীর হাত থেকে রক্ষা করো ইত্যাদি। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমাকে খুলে বলুন। মহিলা বলতে লাগলো, আমার মেয়েকে পতিতালয়ে একদল প্রতারক চক্র বিক্রি করে দিয়েছে 5 বছর আগে। কত জায়গায় গিয়েছি বিচারের জন্য, কিন্তু বিচার পাইনি। তাই আমি আজ বাবা পথে পথেই ব্যানার নিয়ে ঘুরি। নিজের অজান্তে চোখের কোণে পানি এসে গেল। এরপর ওনার কাছ থেকে মেয়েটির ছবি নিয়ে পতিতালয়ের ঠিকানায় চলে গেলাম। আমার দ্বারা যদি কোনো মা তার সন্তানকে ফিরে পায়, এর চেয়ে বড় আর কি হতে পারে? এসব ভাবতে ভাবতে পতিতালয়ে এসে ওখানকার ম্যানেজারকে ছবি দেখিয়ে বললাম, এই মেয়েটা কি এখানে আছে? ম্যানেজার বলল আছে। আমি এই মেয়েটাকে মুক্ত
করে দিতে চাই। কত টাকা লাগবে? পণ হিসেবে ম্যানেজার জবাব দিল 25,000 টাকা লাগবে। ওই মুহূর্তে আমার এত টাকা ছিল না, তাই বলে আসলাম কালকে আসবো। এই কথা বলে ওইখান থেকে চলে আসলাম। পরদিন টাকা নিয়ে আবারও গেলাম, কিন্তু ম্যানেজার বললো আজকে হবে না, কিছুদিন পর আসেন। কি আর করার, কিছুদিন পর মেয়েটিকে গিয়ে মুক্ত করে তার অসহায় মায়ের কাছে ফিরিয়ে দিলাম। তিনি আমাকে দোয়া করলেন, তোমার বউ সন্তান যেন সব সময় ভালো থাকে, পরিবারের জন্য শান্তিতে থাকে। আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু কে জানে ওই বৃদ্ধার দোয়া অভিশাপে পরিণত হবে। হয়তো নীলা আমার পিছু নিয়ে আমাকে ওই স্থানে দেখে ফেলে, যার কোন পরিস্থিতির শিকার আজ আমি নিজেই। কিন্তু নীলা কি একবারের জন্য জানতে চাওয়ার প্রয়োজন মনে করেনি? বাহ, কি সুন্দর নিয়তির খেলা। একজনকে মুক্তি দিয়ে এসে দিকে আরেকজন আমার কাছ থেকে মুক্তি নিয়ে গেছে। অনেকগুলো কষ্ট মনের ভিতর চাপা দিয়ে নিজেকে শক্ত করে নিলাম। পরদিন সকালে অফিসে যেয়ে দেখি সজল মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোর? এরপর রোজা বললো আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠাস করে বসে পড়লাম। নীলা নাকি সামনের সপ্তাহে বিয়ে, ছেলে নাকি আমেরিকায় থাকে। আমার মনে হচ্ছে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে আমার। সজলকে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছি তার কোনো ঠিক নেই। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম। ঘরে যেয়ে দেখি দরজা খোলা। আশ্চর্য, আমি তো তালা বেরিয়ে গেছি। তখন মনে পড়লো নীলার কাছে আরেকটা চাবি আছে, কিন্তু নীলা এখানে আসবে না, কিছুতেই ভাবতে পারছি না। রুমে যেয়ে বড় একটা ধাক্কা খেলাম। নীলার একটা জিনিসপত্রও নেই, ওর জামা কাপড়ও কিচ্ছু নেই, ওর কোনো চিহ্ন নেই ঘরে আর নেই। তার মানে নীলা আসছিল, এসে সব কিছু নিয়ে গেছে। এক বুক হতাশা নিয়ে ছাদে বসে আছি আর ভাবছি এভাবে কি আমি বেঁচে থাকবো? একটা পুরুষ যখন কাঁদে, কখন কাঁদে? যখন তার কষ্টের সীমা পার হয়ে যায়। সারা রাত ছাদে কাটিয়ে দেই। ভোরবেলা ঘরে যে আজকেও আবার মালিকের মেয়ের নাস্তা নিয়ে আসছে। কিচ্ছু বললাম না। রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছি, পেছন থেকে বলো খাবেন না? আপনার চেহারা তো অনেক খারাপ হয়ে গেছে। আমি বললাম কে তুমি, আর কেনই বা আমার জন্য এত চিন্তা করো? মেয়েটি জবাব দিল, বারে একই ফ্ল্যাটে থাকেন, কেউ না হলে প্রতিবেশী তো, মানুষ তো, প্লিজ খাবারটা খেয়ে নিন। আমি শুধু বললাম আমার খিদে নেই। এই কথা বলে রাস্তায় আর মনে হাঁটতে লাগলাম। হঠাৎ সজলের ফোন। আবির কই তুই? এই তো একটু বাসার বাইরে আসছি। তাড়াতাড়ি শপিং মলে চলে আয় আবির। বারে আসতে দিচ্ছি, তোর খুব তাড়া। আরে আগে আয় তো। ঠিক আছে, আমি আসছি। এই বলে শপিং মলের দিকে রওনা দিলাম। নিশ্চয়ই বন্ধুটি আমাকে ছাড়া শপিং করবে না, তাই দেরি না করে শপিং মলে চলে গেলাম। কিরে, তোর জন্য খুব তাড়াহুড়ো করে আসলাম, বল কি জন্য তো তাড়াতাড়ি? আরে বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে, হঠাৎ করে সামনে শুক্রবারে বিয়ে। বলিস কিরে, তাহলে তো ভালোই হলো। তোর বিয়েটা একটু খেতে পারবো? এজন্যই তো তোকে ডাকা। আমার বিয়ের সব শপিং তুই নিজ হাতে করবি, তোর পছন্দই আমার পছন্দ। তাহলে তোর শপিংটা করিয়ে দিই। যা, এমনভাবে বলতেছিস যেন আমি বাচ্চা পোলাপান। আচ্ছা ঠিক আছে, চল। সজলকে বিয়ে সমস্ত শপিং করিয়ে দেই, ওর ইচ্ছের মতো সবকিছুই করি। ওর হবু বউয়ের জন্য আমার পছন্দ মতো শাড়ি কিনে দেই। নীল রং আমার নীরার খুব পছন্দ, আর সেই পছন্দের শাড়ি আজ সজলের বউয়ের জন্য নেই। শপিং শেষে সজলের জরুরি ফোন আসে। সজল ফোন রিসিভ করতে শুধু জোর গলায় বলে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। অনেকটা রাগী গলায় কথাগুলো বলে। এক পর্যায়ে শপিং মল থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। আমি বের হওয়ার সময় দেখি নীলা তার বড় বোন আর বড় ভাই শপিং মলে ঢুকছে। নীলাকে আজ প্রায় 3 মাস পরে দেখলাম। মুখে চঞ্চলতার হাসি এখনো ফুটে আছে, নেই কোনো চিন্তার ছাপ, ঠিক আগের মতোই আছে। মনে হয় যেন কিছুই হয়নি। আমার মন আর সায় দিল না। কিভাবে নীলার সাথে কথা বলা যায় সেই উপায় খুঁজতেছিলাম। নীলা শপিং করা শুরু করে দিল, আমি ওদের পিছু নিলাম। হঠাৎ নীলা ওয়াশরুমের দিকে যেতেই আমি মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই পিছু পিছু ওয়াশরুমে গিয়ে দরজা আটকে পেছন থেকে মুখ চেপে ধরলাম। আমাকে দেখে নীলা চিৎকার দিতে গিয়েও পারল না। নীলা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মান অভিমান সব দূর করে আমি বলতে শুরু করলাম, কেমন আছো নীলা? তোর মতো ছোট লোক লম্পটের থেকে দূরে এসে অনেক ভালো আছি। এভাবে কথা বলছো কেন? আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? তুই কোনো অন্যায় করিসনি, সবই আমার নিয়তি। তোর মতো চরিত্রহীন বখাটের লোককে বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ওরকম কোনো কাজই করিনি, বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি। খবরদার, আমার কসম খাবে না। তোর মতো পাপিষ্ট লোক কখনো আমার কসম খেতে পারে না। আমি নীলার হাত ধরতেই টাস টাস করে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। আমায় তুই টাচ করবি না। শুনে রাখ, কিছুদিন পর আমি অন্য কারোর বউ হতে চলছি। আর ভুলেই
আমার আর ভুলেও আমার সামনে আসবি না বলে দিলাম। তোর মতো ধোঁকাবাজের সাথে আমি 2 বছর সংসার করেছি। ছি ছি ছি, আমার চিহ্ন যাতে তুই খুঁজে না পাস এজন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আর হ্যাঁ, বিয়ের দিন এসে ডাল ভাত চাটা খেয়ে যাওয়ার দাওয়াত রইল। এই বলে নীলা ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিজের স্ত্রীর কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করিনি। আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি। কথায় আছে না, অল্প সুখে কাঁধে অধিক সুখে পাথর হয়ে গেছে। এই বুঝি দম বন্ধ হয়ে গেল, চোখের পানি সব শূন্য হয়ে গেছে। কাঁদছো না কাঁদবো, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। বাবা মা মারা যাওয়ার পর জীবনে নীলাকে পেয়েছি। স্বপ্নের মতো আমাদের সুখের সংসার এগুচ্ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি যে নিঃস্ব। আমার আপন বলতে আর এখন কেউ নেই। নীলা জীবনেও আর আমার কাছে আসবে না। এটা তো বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো, কল্পনা করার মতো। আমার ভালোবাসাকে আমি আজকে নিজের হাতে মাটি চাপা দিলাম। নেই কোনো আশা আর ভরসা। বেঁচে থেকেও আমি যে মরে গেছি। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম, সারাদিন কিছুই খাইনি, আর খাবোই বা কিভাবে? এসব খবর শোনার পর গলা দিয়ে খাবার নামবে কিনা আল্লাহ ভালো জানে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত 10টা বাজে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো। ঘুম ঘুম চোখে দরজা খুললাম। দরজা খুলে দেখি আন্টি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি মানে বাড়িওয়ালি। শুনলাম তুমি নাকি সকাল থেকে কিছুই খাওনি। মিসকার কাছে শুনলাম তুমি এই আজ 5 বছর থেকে আছো, কোনো দিন তোমার কোনো দোষ আমরা খুঁজে পাইনি। খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ তুমি। আমার তো কোনো ছেলে নেই, তোমাকে নিজের ছেলের মতো করে দেখি। তা বাবা, তোমার এই অবস্থা কেন? চেহারার কোনো যত্ন নাও না? আর বৌমা আসবে না? আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। যাক, এই সময় একটু সহানুভূতি পেলাম। না মানে আন্টি, আপনার বৌমা আমাকে বলতে গিয়েও আর পারলাম না। খুব কষ্ট হচ্ছিল। থাক বাবা, স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া হয়, মন খারাপ করো না, আর খাবারটা খেয়ে নাও। শত হলেও তোমাকে নিজের ছেলের মতো দেখি। এই বলে তিনি চলে গেলেন। ভাত নিয়ে 2-1টা লোকমা খাওয়ার পর আর খেতে পারেনি। বুকের ভিতর কষ্টগুলো জেগে উঠলো। তখন একটা গান মনে পড়ে যায়। কেমনে যে দিন যায় আমার, কেমনে যে রাত যায়, একা একা রাত্রি কাটায় তুমি পাশে নাই। এই গানটা মনে পড়ে গেল। রাতে কিছুতেই ঘুম আসছিল না। উপায় না পেয়ে 3টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। আমি জানি ঘুমের ওষুধ ক্ষতিকর, কিন্তু ক্ষতি দিয়ে কি হবে? লাইফের সবচেয়ে বড় বড় ক্ষতি তো আমার সাথেই হয়ে গেল। আমার তো হয়েই গেল। দুপুর 12টায় ঘুম ভাঙে আমার। ঘরের দিকে তাকিয়ে ভেবা চেয়ে খাই, আজ আর অফিস যাওয়া হবে না। এরপরও চাকরি না গেলে কি আর হয়? ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দিই। আরে আবির, এত দেরি কেন তোর? ঘুম ভাঙার মানুষ যে নাই। আচ্ছা যা, কেবিনে গিয়ে বস, আর দেরি করবি না। এনে ফার্স্ট ইনভাইট তোকে দিলাম আমার বিয়েতে। ধন্যবাদ বলে বিয়ের কার্ডটা হাতে নেই, কিন্তু খুললাম না। অফিসে বাসায় এসে দেখি দরজার সামনে একটা গিফট বক্স। আমাকে আবার কি গিফট পাঠাবে? বক্সটা হাতে নিয়ে রুমে গিয়ে খুলতে লাগলাম। খুব সুন্দর করে মোড়ানো বক্সটা আস্তে আস্তে খুললাম। করে দেখি একটা বিয়ের কার্ড। কনের নাম ইশরাজ নীলা। বুকটা ধুক করে উঠলো। বড় ডিটেলস আর বললাম না। আবার বুঝতে আর বাকি রইল না এটা নীলার কাজ। কাটা গায়ে লবণের ছিটা দিয়ে কি মজা পায় সে? একটা মানুষ কতটা কষ্টের মধ্যে আছে সে কি উপলব্ধি করতে পারছে না, নাকি মজা নিচ্ছে? একজন স্ত্রী তার এই স্বামীকে তার বিয়ের কার্ড পাঠায়। কতটা হৃদয় ভঙ্গিত কাজ এটা। আমি আর নিতে পারছি না এই কষ্ট। মনে হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, আমাকে ড্রাগস নিতে হবে। দেরি না করে ওষুধের দোকান থেকে সিরিজ আর পাওয়ারফুল কয়েকটা ড্রাগস নিয়ে আসলাম। সিরিজে পুশ করতেই আমি আর এ জগতে নেই, অন্য জগতে পাড়ি দিলাম। এ জগতে নেই কোনো টেনশন, চিন্তার ছাপ, শুধু ফ্রি মাইন্ড। মনটা একটু হালকা হালকা লাগছে। এভাবেই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর প্রচন্ড মাথায় ব্যথা শুরু হয়েছে। আমি জানতাম এটা ড্রাগের রিয়েকশন। মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছে। এমন সময় সজলের ফোন। হ্যালো। কিরে দেবদাস, কি অবস্থা? মনটা মনে দুমড়ে মুচড়ে যাবে এই অবস্থা। সজল হঠাৎ এরকম আচরণ করে ভাবতেই পারেনি। আমি চাপা কণ্ঠে বললাম, হ্যাঁ ভালো আছি। আর বেশিক্ষণ নেই মনে হয় তোর এই ভালো থাকার। কেন, কি হয়েছে সজল? তোর কারণে 2 বছর আমি কষ্টে ছিলাম। নীলাকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। অবশ্যই তোর মতো ছেলের সাথে বিয়ে হয় আমার ভালোবাসার। দিনরাত শুধু তোর কথাই ভাবতাম আমি। শান্তিতে ছিলাম না, তাই তোকেও দেব না।
তোর জীবনটা নরকে পরিণত করে দেব। ওই দিন তুই পতিতালয়ে গিয়েছিলি, আমি নীলাকে ফোন করে সব বলে দিয়েছি। ব্যাস, সম্পর্ক বিনা দোষে ফাটল ধরলো। অবশেষে নীলাকে আমি নিজের করে পাবো। নীলা কখনোই তোর আর চাইবে না, আর তার কাছে আমি তোকে বিষ বানিয়ে দিয়েছি। কাল বিয়ে, একবার এসে শেষবারের মতো দেখে যাস নতুন বধূ সাজে। হয়তো আর কখনোই দেখতে পারবি না। গুড লাক মাই ফ্রেন্ড। সজলের কথা শুনে দুচোখ দিয়ে শ্রাবণ বয়ে চলেছে। বন্ধু হয়ে গলায় এভাবে ছুরি ছাড়িয়ে দিল। কাল আমি শেষবারের মতো নীলাকে শুধু একবার দেখে যাব। আল্লাহ আমাকে ধৈর্য দাও, দোয়া করি নীলার জন্য অনেক সুখে থাকে যেন। এরপর থেকে নতুনভাবে আমার জীবন গুছিয়ে নেব। সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, আমিও করব না। জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনের রং বদলে ফেলবো, আপন মানুষের আর অবহেলার পাত্র হব না। আজ শুক্রবার, এই দিনটি একটা পবিত্র দিন। আজ থেকে জীবন বদলে দেওয়া শুরু করব। আর আজই আমার নীলার বিয়ে। মনে মনে ভাবছি নীলাকে নিয়ে। নীলা, কেমন আছো তুমি? বড্ড জানতে ইচ্ছে করে। প্রতিদিন ভাবি তোমায় নিয়ে কবিতা লিখবো, লেখা হয় না এই ভেবে যদি বিরক্ত হও। যখন উদাস দুপুরে ইমেল হাওয়া এসে তোমার চুলগুলিকে এলোমেলো করে দেয়, খুব ইচ্ছে করে আমার হাতে স্পর্শ দিয়ে গুছিয়ে দিয়ে এলোমেলো চুলগুলি। ইচ্ছে করলে যদি সব করা যেত, তবে ইচ্ছেগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভেতর যে যন্ত্রণাগুলি এত বোঝা হয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেয়। তুমি চলে যাওয়ার পর বুঝেছি বারে বারে মনে পড়ে তোমার স্মৃতি। আমি মুছে ফেলতে চাই স্মৃতিগুলোকে, পারি না। স্মৃতিগুলো বড্ড কষ্ট দেয়। নীলা, তুমি একদিন বলেছিলে আমায়, মনে আছে তোমার? যদি শুভ্র নীল আকাশ মেঘে মেঘে ঢেকে যায়, চারদিকে অন্ধকারে ঢেকে যায়, তখন আমি যেন তোমার কাছে ছুটে যাই। অভিমানে মন যেতে দেয়নি তোমার কাছে। নীলিমা, তোমার দেয়া হলুদ পাঞ্জাবিটা পরে থাকি রোজ, তোমার ছায়া পাবো বলে। নিজেকে হিমু ভাবতে ইচ্ছে হয় এখন। ইচ্ছে হয় খালি পায়ে দুজন শিশির ঘাসে পা ভিজিয়ে দুজনে মিলে শিউলি ফুল কুড়িয়ে আনবো। তার হয়ে ওঠে কই? হয়তো তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই, তবুও ফিরে আসতে চাইলে এসো। কিছু দিতে না পারলেও এই বুকটা সেদিনও পেতে দেবো। আসবে তো নীলিমা? কিন্তু আমার ভাবনাগুলো কোনো কাজেই আসবে না। নীলাকে শুধু এক নজর দেখে আজ থেকে এই প্রাণের শহর ত্যাগ করবো। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। নতুন জীবনে পা রাখবো, মনে মনে একটু স্বস্তি পাচ্ছি। এই বন্ধু বান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাব নতুন কোনো জায়গায়। সকাল থেকে সজল ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করছি না। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি সজল দাঁড়িয়ে আছে। কিছু বলার আগেই বলে উঠলো, যদি বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে আজকে অবশ্যই আমার বিয়েতে আসবি। এই বলে চলে গেল। আমি মনে মনে তার ছেলে হাসি দিয়ে বললাম, যাবো রে যাবো, তোর বিয়েতে না গেলে কি আর হয়? দুপুরে নামাজ পড়ে এসে নীলার দেয়া প্রথম বিবাহবার্ষিকী গিফট পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বেহায়ার মতো বিয়ে বাড়িতে। চারদিকে অনেক জাঁকজমক, আমার সেদিকে কোনো মাথা ব্যথা নেই। শুধু একবার নীলাকে বউ সাজে দেখবো, এটাই শেষ ইচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। নীলাকে বউ সাজে নিয়ে আসা হলে স্টেজে বসে আছে। মনে হচ্ছে এটা নীল পরি বসে আছে। চোখের কোণে কিছু জল অজান্তেই জমা হয়ে গেল। নিজেকে শক্ত রেখে চলে আসতে লাগলাম। এমন সময় সজলের আকুল আবেদন, বন্ধু প্লিজ একটা গান গেয়ে যা, তোর গলাটা অনেক সুন্দর, প্লিজ। না করতে পারলাম না, কারণ ছাত্র জীবনে সজল আমাকে অনেকভাবেই সাহায্য করেছে। তার শেষ ইচ্ছেটা পূরণ না করলে আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। গিটার হাতে নিয়ে সবার সামনে সুর ধরলাম। এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো ডুবে আছি আজও তোরই প্রেমে, জীবন সপেছি তোরই নামে। একই সাথে পথ চলা, কত কথা ছিল বলা, সবই যেন আজ শুধু স্মৃতি হলো। জানি না কোন রাত এলো, জ্বলছে হৃদয়, উড়ছে সময়। তুই কেন থাকিস বল তবু দূরে, সবই ভুলে আয়না চলে বাঁধব প্রেমেরই বাহু ডোরে। এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে, জীবন সপেছি তোরই নামে। গান শেষ করে এক মুহূর্ত সেখানে ছিলাম না, চলে আসলাম বাসায়। আজ মনের আকাশে অনেক কালো মেঘ জমা হয়ে আছে, বৃষ্টি হয়ে নামবে হয়তো। বাসায় এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিলাম, সবকিছু নিয়ে বের হবো। এমন সময় আন্টির প্রবেশ। বাবা কই যাচ্ছ তুমি? এই শহর ছেড়ে অজানায় পাড়ি জমাচ্ছে আন্টি। আমি মিসকার কাছে সব শুনেছি। আল্লাহ ওই মেয়ের কখনোই ভালো করবে না, একজন মা হয়ে বলছি। ছি ছি, অভিশাপ দিবেন না, শুধু দোয়া করবেন যাতে সারা জীবন সুখে থাকে। আর আমি যদি কখনো কোনো নিজের ভুল করে থাকি, মাফ করে দিন, হয়তো বা দেখা হবে না। কি কও? বাবা মায়ের কাছে সন্তানেরা সব সময় নিষ্পাপ থাকে। তোমার জন্য দোয়া করব সব সময়। আর যদি কখনো সময় পাও, এই হতভাগা মায়ের সাথে একটু দেখা করিও। এই বলে আন্টি আমাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে। আমিও কান্না ধরে রাখতে পারিনি। সবশেষে বিদায় নিয়ে রেল স্টেশনে বসে আছি, ঢাকা টু চট্টগ্রামগামী ট্রেনের অপেক্ষায়। যথাসময়ে ট্রেনও এসে গেল। আমি পাড়ি জমালাম অজানা এক উদ্দেশ্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। অতীতের সব গ্লানি মুছে ফেলেছি, একটা দুঃস্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে 6টা বছর পার হয়ে গেল। আমি একটা সাংবাদিকের চাকরি করি, ভালোই চলে আমার দিনকাল। মাসে 3 দিন সময় ব্যয় করি পথশিশুদের সাথে, বেতনের অর্ধেক টাকা বরাদ্দ করি তাদের জন্য। একরকম অদ্ভুত প্রশান্তি কাজ করে মনের ভেতর। আমার তো কেউই নেই, তাদেরকে আপন করে নিয়েছি। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই। আজকে দেখা করতে যাব, যিনি আমাকে নিজের ছেলে বলে ডেকেছে, তার সাথে খুব আনন্দ লাগছে মনের ভেতর। বাবা মেয়ের নিতে কি হয়েছে, আমার জন্য আল্লাহ আরেকটা মা তো দিয়েছে। চট্টগ্রাম টু ঢাকা যাচ্ছি, আর ভাবছি ফেলে আসা দিনগুলো। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছে খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর, আর 6 বছর পর আসলাম। 6টা বছর কেটে গেল, আজ আবারও ঢাকায় ফিরছি। সবকিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতিযুক্ত আমার প্রিয় মানুষ, যাকে বলি আমার দ্বিতীয় মায়ের বাসায়। দরজার সামনে কলিং বেল বাজাতেই একজন দরজা খুলে দিল। একজোড়া ঘন কালো চোখ বিদ্যমান এক মায়াবতী মেয়ে। চিনতে কষ্ট হলো না, এটা যে মিশকা। আমাকে দেখে সালাম দিয়ে বলল, কে আপনি? হয়তো বা চিনতে পারিনি, আর চিনবে বা কেমন করে? 6 বছরে আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে, আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছি। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আমি আবির, তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম। মেয়েটা অনেকটা হঠাৎ ভূত দেখার মতো চমকে গেল। ও আবির ভাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন? মা সব সময় আপনার কথা বলে, মাঝে আপনার জন্য কান্নাও করে। আমি অবাক হলাম, যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরও মায়ার বাঁধনে আমাকে বেঁধে রেখেছে। মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়েও মায়ার বন্ধনটা অনেক বড় হয়। এমন সময় আন্টি আসলো, আমাকে দেখে আনন্দের চোখে জল ছেড়ে দিল, আমাকে ধরে বলল, বাবা তুমি যে আসবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। তোমার জন্য সব সময় দোয়া করি আমি। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আজ অনেকদিন পর কথাটা শুনলাম। যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিজের অজান্তে চোখে পানি চলে এসে গেল। অফিস থেকে বাসায় আসলে নীলা সবার আগে এই কথা বলতো। এই ছিল আমার নিয়তি। একটা দীর্ঘশ্বাস নিলাম। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরে খাবারটা খেয়ে শুয়ে আছি। এমন সময় আন্টি এসে বলল, বিকালে ফ্রি আছো? জবাবে হ্যাঁ, অবশ্যই। তাছাড়া এখানে তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবোই। বলছিলাম কি মিসকা বিকালে একটু ডাক্তারের কাছে যাবে, একা একা যেতে একটু ভয় পাচ্ছে, তুমি সাথে গেলে ভরসা পেতাম। আরে আন্টি, এত অনুরোধ করার কি আছে? আপনার ছেলেকেই আবার অনুরোধ করা লাগে? আন্টি মুচকি হাসলো দেখে মনে হলো অনেক খুশি। আচ্ছা বাবা, আমি এখন যাই, তুমি বরং রেস্ট নাও। বিকেলে মিশকে একটা আকাশি কালারের শাড়ি পরেছে, কাছের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে নীলার কথা খুব মনে পড়ে গিয়েছে। যথারীতি ডক্টরের চেম্বারে পৌঁছে গেলাম। ডক্টর দেখা শেষে চেম্বার থেকে বের হবে এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে দেখা খেলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুবই পরিচিত মনে হলো। পেছন ফিরে তাকাতে বড় ধরনের একটা শক খেলাম, একটা ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবারও জেগে উঠলো। এই যে নীলা, সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তে অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে, চোখ জোড়া ছলছল করছে। আরো অবাক হলাম, তার হাতে 5-6 বছরের একটা ছেলে, একদম নীলার মতোই দেখতে হয়েছে। নীলার চোখ থেকে পানি পড়ছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না।
তাহলে আমি যে আবার মায়ায় জড়িয়ে যাব। তাকে সরি বলে মিশকাকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম মিশকাকে নিয়ে। 6+2 মোট 8 বছরের কষ্টগুলো আমার ভেসে উঠল মনের ভেতর। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়েই শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না আমি। সকালবেলা ঘুম ভাঙতে দেখি মিশকা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাননি, এখন একটু খেয়ে নিন। না করতে পারলাম না। নাস্তা খেয়ে বসে আছি। মিশকা এসে বলল, ঘুরতে যাবেন? একটু বাহির থেকে ঘুরে আসি, আপনার মন ভালো হয়ে যাবে। অনিশ্চিত রাজি হলাম। মিশকাকে নিয়ে একটা পার্কে এলাম, ঢাকা বোটানিক্যাল পার্ক। গাছপালা সমৃদ্ধ এই পার্ক। একটু ঘোরাঘুরি করে পার্কের পাশে একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে বসলাম। মিশকাও সাথে আছে। মেয়েটা খুব কম কথা বলে, স্বল্পভাষী যাকে বলা হয়। কফি অর্ডার করে খেতে লাগলাম। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠলো, কেমন আছো আবির? পেছন থেকে তাকাতে দেখি নীলা। কে আপনি? আর কি চাই? আপনি করে বলছো? ধুর, আমি আপনাকে চিনি নাকি? এমন ভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনোই দেখাই হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। এই কথা বলাতেই আবার মেজাজটাই ভেঙে গেল। মন চাচ্ছে কষে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু শুধু তোর কারণে ভুল বোঝার জন্যই আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস, এই জন্য কিচ্ছু বলিনি। মিশকাকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বা ওর কি হই? আমার কোনো যায় আসে না। ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরেও বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছনে আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। পরদিন আমি বসে বসে নিউজ আপডেট করছিলাম ল্যাপটপে। এমন সময় আন্টি আসলো। তোমাকে একটা কথা বলার ছিলাম। হ্যাঁ আন্টি বলেন, সমস্যা নেই। বলছিলাম কি বাবা, একা একা নিঃসঙ্গ আর কতকাল থাকবা? নিজেও তো একটা বিয়ে করে নিতে পারো। আন্টি, একাকী আমার নিত্য সঙ্গী, মনের কেউ নেই যাকে বিয়ে করব। মন ভাঙলে আর তো জোড়া লাগে না। তোমার কোনো আপত্তি না থাকলে একটা প্রস্তাব রাখতাম। জি বলেন আন্টি। আমি তোমাকে নিজের ছেলের হিসেবে সারাটা জীবন রাখতে চাই। হবে কি আমার ছেলে? মিসকাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমি পুরাই ভেবাচাকা খেয়ে যাই। তোমাকে জোর করছি না, শুধু অনুরোধ করলাম। এই বলে তিনি চলে গেলেন। আমি বড্ড দোলনায় পড়ে গেলাম। একদিকে মিশকা, অন্যদিকে নীলা। পরক্ষণে মনে হলো নীলার তো স্বামীর সংসার, ছেলে আছে, সবই আছে। তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? শত হলো আমার প্রথম ভালোবাসা নীলা ভুলে থাকা কি যায়? নীলার কথাগুলো ভাবছি। স্বার্থপরের মতো আমাকে একা করে দিল। বিনা দোষে আজ আমি নিঃসঙ্গ। হয়তো এটাই নিয়তি। বিকালে বের হয়ে গেছি, অনেক রাতে বাসায় ফেলাম। কলিং বেল বাজাতেই মিশকা দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষাতেই বসেছিল, কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করছে না। একটা মেয়ে আমার খুব কেয়ার নিচ্ছে, আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধু লীলাই থাকবে। এত রাতে বাইরে কি করেন? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেইল আসছে। সিন করতে দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকা বদলি করা হয়েছে। কি আর করার, অন্যের অধীনে কাজ করলে এ অবস্থা হবে। তাহলে পথের শিশুদের কি হবে? ধুর, এত চাপ মানুষ সহ্য করে নাকি? ওদের আমার এখন দোয়াই যথেষ্ট। রেডি হয়ে অফিসের দিকে রওনা দিলাম। আমির সাহেব, আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে, একজন রোগীর ইন্টারভিউ নিতে হবে। ওকে, যাচ্ছি। অফিস থেকে একটা বাইক দিয়েছে, সে বাইকে করে চলে আসলাম মেডিকেলে। রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম। এমন একটা চিৎকার শুনতে পাই। পাশের নার্সকে জিজ্ঞেস করতে বললো, এখানে আজ 6 বছর থেকে একজন রোগী ভর্তি হয়ে আছে। তার পরিবার তাকে দেখাশোনা করছে। একটি অ্যাক্সিডেন্টে তার চলার সাথী পা কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তার যৌনশক্তি চিরদিনের মতো নষ্ট হয়ে গেছে। কথাটা শুনে একটু অবাক হলাম। হসপিটাল থেকে বের হয়ে এসছি, তখনই মনে পড়লো রোগীটাকে একটু দেখে আসি। বেচারার খুব নির্মম অবস্থা। 201 নম্বর ক্যাবিনে যেতেই একটা অনেক বড়ই ধাক্কা খেলাম। এটা আর কেউ নয়, আমার এই প্রাণপ্রিয় বন্ধু সজল। তার চেহারায় খুবই করুণ অবস্থা। আমার চোখ টলমল করছে। শত হলো আমার বন্ধু ছিল। সে আমাকে দেখা মাত্র লজ্জায় মুখ লুকালো। আমি তার কাছে গিয়ে বসলাম। মাথায় হাত বুলিয়ে দিতে কান্না করা শুরু করে দিল। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না।
আমার পাপের শাস্তি আমি দুনিয়াতেই পাচ্ছি। নীলা কেমন আছে? আমি জিজ্ঞেস করলাম। তোদের সুখের সংসার তো সুখে যাচ্ছে না। আমার দিকে সজল অসহায় দৃষ্টি তাকালো, বলল, ওই দিন তুই চলে যাওয়ার পর যখন কাজী সাহেব আসলো তখন নীলা মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে চেক আপ করার পর বলে নীলা মা হতে চলেছে। আমার বাবা কথাটা শোনার পর আমাকে আর বিয়ে করতে দেয়নি। পরে আমরা চলে আসার সময় ট্রাকের নিচে গাড়ি চাপা পড়ি। এরপর আমার আজ এই অবস্থা। তোদের সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক বস্তু আমার জীবন থেকে চিরজীবনের জন্য হারিয়ে গেল। সজলের কথা শুনে কান্না চেপে ধরে রাখতে পারিনি। আর ভাবতে লাগলাম, আমি তো তোকে কোনো অভিশাপ দেইনি। নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম। মনে হয় আল্লাহ এই অবিচার সহ্য করতে পারেনি। সজল আবার হাত ধরে বলতে লাগলো, নীলা নীলা তোকে খুব ভালোবাসে। আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে। 6 বছর থেকে নাকি তোকে অনেক খুঁজতেছে কিন্তু পাইনি। তুই প্লিজ ওকে ক্ষমা করে দে, আর কষ্ট দিস না ওকে। আমি কিছুই বললাম না, চুপচাপ ওখান থেকে চলে আসলাম। রাতে বাসায় এসে ভাবছি, নীলাকে কি ক্ষমা করব, তবে ওকে আমার পাওয়া কষ্টগুলো ভোগ করতে হবে। মনে মনে প্ল্যান এঁটে ফেললাম। সামনে সকালে রেডি হয়ে অফিস চলে গেলাম। ওখানে যে আমি পুরাই শট খেলাম। আবার অফিসের এক্সিকিউটিভ অফিসার যে নীলা, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোয়ায়। আমার সহকর্মী ছিল এক মেয়ে কলিগ, তাকে পল্টিয়ে ফেলতে হবে। যেই ভাবা সেই কাজ। হাই কিউরি, কেমন আছো? ভালো, আপনি? তোমার মতো সুন্দরী কলিগ পেয়ে কে না খারাপ থাকতে চায়? হ্যাঁ, কিছু বললেন? বললাম আমিও ভালো আছি। আমি আবির, চট্টগ্রাম থেকে এখানে বদলি হয়ে এসেছি। ও ভালো তো। আর আমি আনিকা, আপনার সহকর্মী। এখন থেকে আমরা ফ্রেন্ড। ওকে, নো প্রবলেম। দুপুরে কাছে এসে আমরা ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম অফিসে। আর এই তো সেই ছেলে যাকে নীলার সাথে আমি দেখেছি। আমি ডাক দিতেই আমার কাছে আসতো। তোর নাম কি বাবা? আসাদ। এখানে তুমি কার কাছে এসছো? কেন, আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তোমার আম্মুর নাম কি? ইসরাত জাহান নীলা। বুকটা ধুক করে উঠলো। তাহলে এটা আমার সন্তান। খুশিতে চোখে জল চলে গেল। ছেলেকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আর যতদিন পর একটু প্রশান্তি লাগছে। আনতেন আপনি আমাকে আদর করেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেছে অপরিচিত কারো কাছে না যেতে। ছেলের কথা শুনে মনে মনে বলছে, আমি তোর বাবা, কিন্তু এখন পরিচয় দেব না। হ্যাঁ বাবা, আমি তোমার বন্ধু। আজ থেকে আমরা বন্ধু। বড় মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা ঠিক আছে, এখন আম্মুর কাছে যাই। আম্মু না হয় বকা দিবে। আচ্ছা যাও। নীলার কাছে আশা যেয়ে বলল, মা আজ একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু। ও তাই বুঝি আমার সোনা বাবু? জানো মা, লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর। সুন্দর মানুষকে সুন্দরই বলে বাবা। মা, স্কুলে প্রতিদিন সবার বাবা আসে, তাদেরকে কত আদর করে। আমার বাবা আর আসবে না। ছেলের কথা শুনে নীলার বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষ আর সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন মা? নীলা আর কিছু বলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরতো। মনে মনে বলতে লাগলো, তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অবশেষে সিঁড়ি দিয়ে নামছি আমি আর আমার কলিগ অনিকা। এমন সময় নীলাও নামছে। আমাকে দেখে অবাক দৃষ্টি তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করতে নামতে লাগলাম। আমি তার জেলাস করার জন্য লক্ষ্যে অনিকার সাথে হেসে হেসে কথা বলছি আর নামছি। পেছন ফিরে দেখি যে নীলার চোখ দিয়ে পানি পড়ছে, তার শাড়ির আঁচল দিয়ে হচ্ছে বাড়ি। তাতে আবার কোনো যায় আসে না। আমিও কম কষ্ট পাইনি। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিন আমাদের মিশকা আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। কি আশ্চর্য, মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু কেন? আমি তো নতুন করে আর মায়া জড়াতে চাই না। আসলে নারীদের যে অনেক ধৈর্য আছে তা মিশকাকে না দেখলে বলতে পারবো না। আমি এসে দেখি খাবার টেবিলে ঘুমিয়ে পড়েছে। ডাকবো কি নাকি ডাকবো না? মৃদু স্বরে ডাক দিলাম, মিশকা, মিশকা, এই মিশকা। আমার ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে পড়লো। আপনি কখন এলেন? আসলে চোখটা লেগে এসেছে, বুঝতেই পারিনি। না ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো। এত রাত জাগার কি আছে? আর কে বলেছে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে?
খাবারটা আমার ঘরে দিয়ে আসলেই তো হতো। বারে আপনি সকাল থেকে না খেয়ে আছেন, আমি এটা মেনে নিতে পারছি না। এতে কষ্ট হওয়ার কি আছে? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। নিজের মনকে শক্ত করলাম, কিন্তু তবুও কেন যেন মেয়েটার মায়ায় জড়িয়ে পড়ছি। না, কিছুতেই জড়িয়ে পড়া যাবে না, আমাকে এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি কেউ একজন ডাকছে। এই, আপনি উঠুন, অফিসে যাবেন না? আমি চোখ করে দেখি যে মিশকা দাঁড়িয়ে আছে। এটা আকাশি কালারের শাড়ি পরেছে, শাড়িটা কোমরে গুজে রেখেছে, একবারে গিন্নি গিন্নি লাগছে। আসলে অ্যালার্ম বাজেনি তো আজকে, তাই একটু দেরি হয়ে গেছে। বেসরকারি চাকরি, একদিন না গেলে বছর অনেক কথা শুনতে হয়, এমনকি চাকরি থেকেও বাদ করে দিতে পারে। তাই দেরি না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি যে আন্টি আর মিশকা খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার শুধু মিশকা আর আন্টি, আর কেউ নেই। আমিও নাস্তা করতে টেবিলে বসে পড়লাম। বাবা মিসকাকে একটু ভার্সিটিতে ড্রপ করে দিও তো, ওর আজকে পরীক্ষা আছে। জি আচ্ছা। খাবার শেষ করে রেডি হয়ে মিশকাকে নিয়ে বের হলাম বাইকে করে। রাস্তায় দেখলাম নীলা গাড়ি করে অফিস যাচ্ছে। রেল সিগন্যাল গাড়িগুলো আটকে পড়েছে। আমিও বাইক নিয়ে ওই গাড়ির সাথেই দাঁড়ালাম। আমার পিছনে মিশকাকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। মিশকাকে ভার্সিটি গেটের সামনে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম নীলা আমার কলিগ আনিকার সাথে হেসে হেসে কথা বলা শুরু করেছে। আমিও ভাবছি একটু জাল না দিলে কি আর হয়। হাই কিউটি। এ কথা শুনে নীলা পিছনে ফিরে তাকায়। আমি সোজা পাশ কাটিয়ে আনিকের গা ঘেঁষে বসে পড়ি। আরে আবির যে, কেমন আছো তুমি? আমি কি আর ভালো, কত সুন্দরী কলিগ তুমি। আমার রাতে ঘুম তো একেবারে কেড়ে নিলে তুমি। ওমা, তাই বুঝি? গো তাই। আবির, তুমি তো দুষ্টু কেন? দুষ্ট না হলে তোমার মতো সুন্দরী কলিগ পেতাম? হ্যাঁ, আমার কিচ্ছু চাই না, সারাদিন শুধু আমার পাশে বসে থাকলে হবে। হয়েছে হয়েছে, আর পাম মারা লাগবে না। এতে পাম মারার কি আছে? এ কথা বলে নীলার দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠছে। ও রাগ করলো আমার কি? হ্যাঁ, রাগ সামলাতে না পেরে বলো, এটা অফিস, কোনো রোম্যান্সের জায়গা নয়। জানো, দেখো না ম্যাডাম কি বলে, অফিসের ম্যাডাম। আবির, তুমিও না? এ কথা বলে নীলা চলে গেল। মা, আগামীকাল স্কুলের স্যাররা বলেছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারই বাবাকে নিয়ে যাও না। ছেলের কথা শুনে নীলা অনেকটাই কষ্ট পেল। তখনই তার মনে পড়লো আবিরের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নেবে? না না, আমার ছেলেকে আমি দিব না। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আবির আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়েছে। সারা জীবন আবিরের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বউকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। যাক বাবা, এবার বুঝো কারো মনে আঘাত দেওয়ার কষ্ট কেমন হয়। আমি আমার কাজ করে চলছি। দুপুর লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে অনেকের সাথে বসলাম, আমি তো কোনো টিফিন নিয়ে যাইনি। তাই বিরিয়ানি কিনতে যাওয়ার সময় অনেকে বলতে লাগলো, থাক, আর যেতে হবে না, আমার খাবারটা ভাগ করে দুজন খাবো। আমার বিপরীত টেবিলে নীলা বসছে, আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। আনিকার আমি খাচ্ছি, হঠাৎ করে আনিকার মুখে আমি লোকমা তুলে দিলাম। নীলার চোখ এড়ায়নি। নীলা সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেছে। এখন কেন চলে যাও নীলা? যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে বসেছিলে, আমার ভিতর কি হয়েছিল একমাত্র আমি জানি। আর এতটুকু কষ্ট তোমার সহ্য হয় না? ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাসের একটা ব্যাপার, যেটা কেউ বোঝে না। নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ের আসরে দেখলে এর মতো কষ্টকর ব্যাপার পৃথিবীতে আর একটাও নেই। কি ভাবছো আবির? আরে কিছু না। এই, তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগে নাকি? ধুর, বউ হতে যাবে কেন? তুমি তোমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বউয়ের চেয়েও বেশি হয়। এমা, তাই বুঝি? মারবা একটা নাক বরাবর 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলা? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে আমি কথা বলে আর পারবো না। দুপুরে খাবার শেষ করে ক্যাবিনে বসে আছি। অফিস একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনো কিছুই দেখা হয়নি। নীলা ক্যাবিনে দিয়ে যাচ্ছি, এমন সময় শুনলাম নীলা কার সাথে যেন ফোনে কথা বলছে আর কান্না করছে। আমার কাছে খুব খারাপ লাগলো। নীলা কান্নাছে আমার একবারই সহ্য হয় না। দেরি না করে ওখান থেকে চলে আসলাম। আগামীকাল একটু ছুটি নিতে হবে। অফিসের বসের কাছে যে একদিন ছুটি মঞ্জুর করে নিলাম।
আজ আর অফিস যাবো না, ভাবলাম একটু ঘুরে আসি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়লো একটা স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা মাকে ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে ওখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলছি, আমি তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবছি নীলা না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো, নিজের ছেলের কাছে আমি আজ পিতৃ পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে আমার। মা, আজও ওই আঙ্কেলটা আমার স্কুলে আসছিল, আমাকে অনেক আদর করেছে। ওইরকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো মা। আসাদ, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোন আঙ্কেল আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। নীলা এখন তার বাবার বাসায় থাকে না, একটা ফ্ল্যাট নিয়েছে, সেখানে থাকে। অবশ্য তার বাবা ভাইকে আমি খুব ভয় পাই। তারা মানুষ হিসেবে ভালো হলেও রাগের মাথায় ওরা সব করতে পারে। এমন মেন্টালিটির লোকদের এড়িয়ে চলা শ্রেয়। পরদিন অফিসে গিয়ে ক্যাবিনে কাজ করছি, এমন সময় পিয়ন এসে বলল, নীলা ম্যাডাম আপনাকে রেগেছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আবির খান, আপনাকে যে নিউজ আপডেট করতে বলছিলাম, আপনি শিরোনাম ছাড়া নিউজ দিয়েছেন কেন? আসলে ম্যাডাম, ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। আপনার জন্য অনেক বিতর্কিত মন্তব্য শুনতে হয়েছে আমাদেরকে। আর ভুলে তো যাবেনি, সুন্দরী কলিগের সাথে নষ্টি ফষ্টি করলে তো সবাই ভুলে যায়। সরি ম্যাডাম। এমন সময় আসাদ এসে বলল, মা, এই আঙ্কেল আমাকে খুব আদর করে, তোমাকে এনের কথা বলছিলাম। নীলা জিজ্ঞাসা শুধু দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। এরপর আবার কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না বাধা করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? আমার দিকে তাকিয়ে কথাটা বললো। মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার আবির, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই নীলা? খুব বলতে ইচ্ছে করছে। নীলা, কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? হ্যাঁ, বলতে গিয়ে আর বললাম না। ক্যাবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দেবো নীলা, কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে আনিকাকে বললাম আমার সাথে ঘুরতে যাবে নাকি। আনিকাও রাজি হয়ে গেল। আমি আর আনিকা একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে আনিকা জিজ্ঞেস করলো, মন খারাপ কেন আবির? কই কিছু না তো। আচ্ছা, এটা কথা বলো তো আবির। কি? নীলা ম্যাডাম কিছুদিন থেকে তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বলতে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো আবিরের সাথে তোমার কিসের এত সম্পর্ক। তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী। আরো অনেক কথা বলছে। আচ্ছা, তোমার সাথে নীলা ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। আমাকে বলতেই হবে আবির, বলো। নীলা আমার স্ত্রী। কথাটা বলতে অনেকটা অবাক হয় আনিকা। ব্রুকুসকে বলে, মানে? আমি পুরো ঘটনাটা বললাম। আনিকার দিকে তাকিয়ে দেখে আনিকা কাঁদছে। আমি বললাম, কাঁদছো কেন আনিকা? তুমি তো সত্যি অনেক ধৈর্যশীল আবির। আনিকা বলল, আমি নীলাকে সবকিছু বলবো, ও তোমাকে মেনে নিবে। কিচ্ছু বলতে হবে না তোমাকে, যা করার আমি করব। এরপর আনিকাকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকুই। অনেকক্ষণ নীরব থেকে আনিকা মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে বাসায় ফিরে আসলাম। মিশকা আমাকে ভাত বেড়ে দিল, আমি খাচ্ছি। এমন সময় মিশকা বলল, আপনাকে একটা কথা বলি। এই প্রথম মিশকা আমাকে কিছু অনুরোধ করলো। হ্যাঁ বলো। আমাকে আপনার কেমন লাগে জীবন সঙ্গী হিসাবে? অবাক করা প্রশ্ন। এটার মানে কি মিশকা? আমি আপনাকে খুব ভালোবাসি। 6 বছর সারা দিন রাত আপনার কথা ভেবেছি, কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি অনেক বড় মনের একজন মানুষ। আমাকে আপনার মনে একটু জায়গা দিতে পারবেন? মেয়েটার চোখে তাকিয়ে দেখি চোখে অনেক পানি টলমল করছে। সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। এরকম একটা মেয়ে যার জীবনে আসবে, সত্যি সে ভাগ্যবান। আমি এখানে কি বলবো ভাষাই খুঁজে পাচ্ছি না। এখন যদি না করে দিই খুব কষ্ট পাবে। কথা ঘুরিয়ে বললাম, তোমার পরীক্ষা কেমন চলছে? ভালো করে পরীক্ষা দিচ্ছে তো? মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। হয়তো আমার উত্তর আশা করেনি।
কিন্তু সে তো জানে না নীলা এখনোই আমার অপেক্ষায় আছে। জানলেই তো হয়তো এ কথা বলতো না। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, কিন্তু মিশকা আজ আমার ঘুম ভাঙাতে আসলো না। নাস্তার টেবিলে গিয়ে দেখি নাস্তা আগেই রেডি করা, কিন্তু কিছুদিন আগে নাস্তা মিশকা নিজের হাতে দিয়ে প্লেটে তুলে দিত। মেয়েটার অত্যন্ত পরিবর্তন কিভাবে আসলো? না, আমি এসব ভাবছি কেন? আমার তো সে কেউই নয়। তাহলে অজানা মায়াজালে বারবার কেন আটকে পড়ছি আমি? কেন? ওয়াই? চোখের সামনে একবারের জন্য মিশকাকে দেখলাম না। অফিসের জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় মিশকা আমার রুমে আসলো, হাতে টিফিন বক্স। আপনার দুপুরের খাবার। তাকিয়ে দেখি চেহারাটা অনেকটাই শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে গেছে, মনে হয় সারা রাত অনেক কান্না করেছে। আমি আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গিয়ে দেখি আনিকা আর নীলা বসে বসে কাজ করছে। হাই জানো, কেমন আছো? তুমি এখানে কেন? চলো আমার ক্যাবিনে চলো। নীলা দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। হ্যাঁ, এত বড় লোককে বাবু বলছে? আচ্ছা জানো, আমি এখন আসছি, যাই। হ্যাঁ, একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম। ভালো লাগছিল না, তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মতো আমার কাছে আসতো। তোমার আম্মু বকা দেবে না আমার কাছে আসতো যে? আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে। তাই বুঝি বাবা? ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় নীলা আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে বাবু, আসলে কেন? এই বলে ছেলেকে আবার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। দাঁড়াও নীলা। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তানটা কার? আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তো তোমার স্বামীটাকে জানতে পারি? আপনাকে না জানলেও চলবে। অবশ্যই আপনার চরিত্রহীনকে আমার নিজের সম্পর্কে না বলাই ভালো। এই কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, চাষ করে দুটো বসিয়ে দিলাম। নীলার চোখ দিয়ে পানি পড়ছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার? সত্যি করে বলো নীলা, নয় আমার চেয়েও খারাপ আর কেউ হবে না। তোমাকে বলে কি লাভ, আর কি বা হও তুমি আমার? তার ছেলের হাসি দিয়ে বললাম, ন্যূনতম লজ্জা থাকলে নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসতো না। আচ্ছা, তুমি আমাকে ভুল বুঝে আমার বন্ধুর কথা মতো আমাকে ডিভোর্স দিয়েছো। একবার আমার কথা বলার, আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করোনি? কোনটা ঠিক কোনটা ব্যাঠিক? অবশ্য তোমার এক পুরুষ দিয়ে হয় না, আরো লাগবে। আমাকে বললেই তো হতো। এক পুরুষ দিয়ে আমার চাহিদা মেটে না, আমি স্বইচ্ছায় মুক্ত করে দিতাম তোমাকে। এই কথা বলার সাথে সাথে নীলা আবির অর্থাৎ আমার কলার চেপে ধরো আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আবির, আর একটাও বাজে কথা বললে খুন করে ফেলবো। আমি এক ঝটকায় নীলা হাত ছাড়িয়ে পেছন থেকে হাত দুটো বুঝছে ধরে বললাম, সত্য কথা বললে তো গায়ে লাগবেই না? হ্যাঁ, আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরেটি, আগে বলো আবার কথাটা সত্যি নাকি মিথ্যা? নীলা চুপ করে আছে, তাহলে আমি ধরে নেবো সব সত্য। তোমার যা ইচ্ছে মনে করতে পারো, প্লিজ আমার হাতটা ছাড়ো, খুব লাগছে। ওয়েট, এত অস্থির হচ্ছে কেন? সবে তো শুরু, আগে বলো এই সন্তানটা কার? কি হলো বলো না কেন? আরে বলছো না কেন? কি হলো বলো? জোরে একটা ধমক দিয়ে বললাম। নীলা শুধুই কেঁদে চলেছে। আঙ্কেল তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। নীলা ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে আমি ছো মেরে তার ছেলেকে নিয়ে যাব। নীলা ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই চলেছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, নীলা এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবেই বা কেন? নিশ্চয়ই কোনো আকাম কুকামের ফসল। নীলা চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি এই কথা বলে স্থান ত্যাগ করলাম, অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না আবির, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই আমার, এই সন্তান শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা কিছুতেই এটা সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র অবলম্বন। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। মা তুমি কি ভাবছো? ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেছে? বলো না মা, বলো না। এতটুকু বাচ্চাকে কি বলবে নীলা? নিজের করা ভুলগুলো? আর এই অবুঝ বাচ্চা কি বা বুঝবে? কিছু না বাবা, এমনি তো কেউ কাউকে মারে না, স্কুলে স্যাররা পড়া না দিতে পারলে খুব মারে। তুমি নিশ্চয় আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মারছে।
ছোট বাচ্চা মনের পরিধি যতটুকু সেই হিসেব করে বলছে কথাটা। নীলা কিছু না বলে ছেলেকে কোলে করে নিচে নেমে এলো। আবির অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলো। মিশকা আর আগের মতো আবিরের সামনে আসে না। কেমন তার চেহারাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটা মেয়ে চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, নিজেরই খুব কষ্ট হচ্ছে। দেখতে দেখতে এভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে আমি নীলাকে যথেষ্ট অবহেলা করেছি। এমন কোনো দিন নেই যে নীলাকে আমি কাঁদাইনি। অনেকের সাথে প্রতিনিয়ত প্রেমের অভিনয় করে গেছি। নীলা এত কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, আর আমিও পেয়েছি নীলার কষ্টে কষ্ট পেয়ে। অফিসে আজ তাড়াতাড়ি বাসায় আসলাম। এসে দেখি আন্টি কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আন্টি? মিশকা আজকাল কেমন যেন মনমরা হয়ে থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আজ বিকেলবেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে, এখনো জ্ঞান ফেরেনি। কথাটা শুনে বুকের ভেতরটা মুছে দিয়ে উঠলো। মিশকার রুমে যেদিকে নিষ্পাপ এক মুখ ঘুমিয়ে আছে। দেরি না করে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসলাম। ডক্টর অনেকক্ষণ চেক আপ করার পর আমাকে ক্যাবিনে ডাকলো। রোগী আপনার কি হয়? কি জবাব দেব বুঝতে পারছি না। একটু ভেবেই বললাম, আমার বোন। আসলে নিয়মিত খাবার না খাওয়াতে, শরীরে অবহেলা করাতে আর অতিরিক্ত মানসিক চিন্তার কারণে তার। এই কথা বলে ডক্টর থামলো। কি হয়েছে ডক্টর? আসলে কথাটা যে কিভাবে বলি, আর কিডনি দুটো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়লো। বুকের ভেতরটা দুমড়ে মুছে যাচ্ছে। আমার জন্য মেয়েটা যে সে অবস্থা, মেয়েটার কাছে আজ আমি অপরাধী হয়ে গেলাম। এখন কি উপায় ডাক্তার? 1 সপ্তাহের মধ্যে একটা সুস্থ সবল কিডনি প্রতিস্থাপন না করলে মারাও যেতে পারে। নিজের চোখ দিয়ে অজান্তেই পানি পড়া শুরু করে দিল। অনেকক্ষণ ভেবে ডক্টরকে বললাম, আমি একটা কিডনি নেব ডক্টর। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আপনি আমার কিডনি দিয়ে মিশকাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলছি, আমার জন্য আজ তার এই অবস্থা। তাই প্লিজ আমার কিডনিটা নিন। সত্যি আপনি খুব বড় দিলওয়ালা ব্যক্তি। আজকাল আপনার মতো মানবাদী ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর। এক মহৎ ভাই, আপনি যে কিনা নিজের বোনের জন্য কিডনি দান করতে কোনো দ্বিধাবোধ করেন না। আপনি 205 নম্বর রুমে চলে যান, সেখানে আপনার অপারেশন হবে। আবিরকে অপারেশন করিয়ে তার দেহ থেকে একটা কিডনি বের করে মিশকার দেহে প্রতিস্থাপন করা হয়। আজ 5 দিন হয়ে গেল হসপিটালে আছি। আজকে আমাকে রিলিজ করে দেওয়া হবে। মিশকার ক্যাবিনে গিয়ে দেখি এখনো জ্ঞান ফেরেনি। মাথায় আস্তে করে হাত বুলিয়ে বললাম, আমায় ক্ষমা করে দিও মিশকা, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। একটা নার্সকে ডেকে একটা কাগজ আর কলম আনিয়ে নিলাম, আর মিশকার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। প্রিয় মিশকা, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমার উপর অনেক জুলুম করে ফেলেছি। তোমার ভালোবাসাকে আমি অবহেলা করেছি, বুঝতে পারিনি তোমার ভালোবাসা। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি বলেছো তোমার মনটা অনেক বড়, কিন্তু বিশ্বাস করো, এই বড় মনে শুধু আমার কষ্ট ছাড়ার কিচ্ছু নেই। তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারিনি, তাই ভালোবাসার স্বরূপ আমার নিজের একটা কিডনি তোমার দেহে দিয়ে দিলাম। এটা ছাড়া আমি কিচ্ছু দিতে পারিনি। যতদিন বাঁচবো আমার এই সামান্য উপহারটা তোমার সাথে থাকবে। এটা কি ভালোবাসা নয়? তোমার সামনে আসতে আমার প্রচুর সংকোচ হয়, তাই আজ থেকে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আন্টিকে বলো আমাকে যাতে ক্ষমা করে দেয়। ইতি, তোমার প্রিয় আবির ভাই। চিঠিটা নার্সকে দিয়ে আসলাম আর বলে এসেছি মিশকাকে যেন এটা দিয়ে দেয়। আজ আন্টির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নতুন বাসা নিয়েছি। 2 দিন রেস্ট নেওয়ার পর অফিসে গেলাম, যে দেখি নীলা আজ আসেনি। অনেকটাই অবাক হলাম। অফিসে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবছি নীলা কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবোই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। যে অনিকাকে ফোন দিয়ে ওর কাছ থেকে নীলার বাসার ঠিকানা নিলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতে আজাদ আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বললো, আঙ্কেল। এমন সময় নীলা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো না কেন, কোনো লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছুবে না। এটা আমারই ছেলে, আমারই ছেলে নীলা। না। না মানে? এক্ষুনি ডিএনএ টেস্ট করবো? হ্যাঁ, তোমার যাই ইচ্ছা করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। এই বলে আসাদকে জড়িয়ে ধরল নীলা। আমি হ্যাসকে একটা টান দিয়ে আসাদকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাচ্ছি, এমন সময় নীলা চিৎকার, আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ। আমার বুক খালি করো না। ফিরিয়ে দাও আমার বাবাকে, ফিরিয়ে দাও আমার বাবা শোনাকে। আমি কোনো কথাই কান না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। নীলা আমার পায়ে পড়ে গেল। তোমার 2টি পায়ে পড়ে আমার ছেলেকে নিয়ে যেও না। এই বলে কাঁদতে লাগলো। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে দিয়ে আসাদকে নিয়ে বেরিয়ে গেলাম। আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবাই বলো। আমি তোমার বাবা। সত্যি বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা।
ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা বাবা, বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমায় না, আমাকে না পেলে মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভিতরটা ঘন্টা বেজে উঠলো। নীলা যদি সত্যি কিছু করে ফেলে। এমনিতে যে রাগ, 7-5 না ভেবে আসাদকে নিয়ে নীলার বাসার দিকে রওনা দিলাম। বাসায় যে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি নীলা মেঝেতে পড়ে আছে, কপাল ফেটে একটু রক্ত বের হচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে। সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বরে গা পড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জল পড়তে দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি, নীলাকে নিজের হাতে খাইয়ে দিলাম। আর 6 বছর পর নীলার এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে মনের ভিতর। কিন্তু নীলার এখনো জ্বর কমেনি। রাতে নীলার মাথার কাছে বসে আছে, এমন সময় জ্বরের ঘোরে নীলা বলে উঠলো, আবির আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য জানি। তুমি চুপচাপ শুয়ে থাকো তো, জ্বরের ঘরে কি যাতা বকছো? একথা বলে উঠে যাবো এমন সময় নীলা আমার হাত ধরে এক ঝটকা নীলার মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। নীলা আমার কলা চেপে ধরে আছে, ও নিঃশ্বাস আমার মুখের উপর বলছে। একদম খুব কাছে অবস্থান করছি আমি, আর বলতে লাগলো, আর কত কষ্ট দেবে আমাকে বলো আবির, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়, মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি এখনো বিয়ে করো নাই, আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। জানি তুমি আনিকাকে বিয়ে করবে। ওই দিন যখন তুমি আনিকাকে আমার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছো, জানি ওই দিন আমি আত্মহত্যা করতে গেছিলাম, শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে, আর করি নাই। এই বলে নীলা চোখে জল ফেলতে লাগলো। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘরে এসব বলছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি যে নীলা আগের মতোই আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলা থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখনো জ্বর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নীলাকে না ডেকে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। সন্ধ্যায় নীলার বাসায় আসলাম। নীলার কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসবো এমন সময় নীলার ডাক। আবির, জি বলো নীলা। তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? ধরে নাও আমার জীবনে এটা শেষ ইচ্ছা। মনের ভিতর অলট পালট হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবনের কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তো মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করো। এই বলে নীলা আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের উপর উঠে পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত নীলা নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে দেই, ভরিয়ে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা নেই। রাতের ঘটনা মনে করতে নিজের উপর ঘৃণা হচ্ছে, রাগ হচ্ছে। কিন্তু নীলাও নেই, আমার ছেলেটাও নেই। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আবার মনে হচ্ছে নীলাকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাবো। অফিসে খুঁজতে দেখি নীলা চাকরি ছেড়ে চলে গেছে। কিন্তু ও যাবে না কই? বাবার বাসায় যাবে। আর দেরি না করে যত ভয় আছে সব কাটিয়ে রওনা দিলাম নীলার বাসার বাবার বাসার দিকে। কিন্তু সেখানে গিয়ে বড়সড় ধাক্কা খেলাম। বাসায় তালা মারা, কেউই নেই। মনে হচ্ছে এখানে কেউই থাকে না। এক বুক হতাশা নিয়ে ফিরে আসলাম বাসায়। 1 সপ্তাহ কেটে যায়, নীলার কোনো খোঁজ খবরে নেই। আনিকাকে ফোন দিয়ে বলতেই সে বললো গতকাল নীলা ম্যাডামকে দেখেছি ছেলেকে নিয়ে শপিং মলে কেনাকাটা করতে। শপিং মলের ঠিকানা নিয়ে চলে গেলাম সেখানে। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম গতকাল একজন মহিলা আসছিল এখানে কেনাকাটা করতে, আর একটা বাচ্চা ছেলেকে নিয়ে। হ্যাঁ এসেছিল তো। মনে মনে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলাম। কিন্তু কোথায় গেছে আপনি বলতে পারবেন? দেখুন আমাদের এখানে অনেকেই আসতে চাই, আমাদের এগুলো মনে থাকে নাকি? তাকে দেখলাম যে ক্যাম্পেইন অফার 2019। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম এটা কিসের অফার? যারা 2000 টাকার উপরে কেনাকাটা করে তাদের জন্য একটা লটারি আয়োজন করা হয়েছে। ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট বুঝিয়ে দিয়ে বললাম, ইশরা জাহানিলা এই নামে কাউকে দিয়েছেন নাকি লটারির টিকিট? এটা চেক করে দেখুন তো, আর আমাকে তার ডিটেলস দেন। ম্যানেজার ল্যাপটপে চেক করে বলল, হ্যাঁ গতকাল তিনি এই টিকিটটা পেয়েছে। দেরি না করে ফোন নম্বরটা নিয়ে নিলাম। এখন যদি ফোন দেয় আমার গলার আওয়াজ শুনে ফোন কেটে দেবে। আনিকাকে ফোন দিয়ে নম্বরটা বললাম, দেখো তো আনিকা এই নম্বরটার লোকেশন বের করা যায় কিনা। কিছুক্ষণ পর আনিকা জানালো মিরপুর 7 নম্বরে বর্তমান অবস্থান করছে। আনিকা আমাকে লোকেশন ট্যাগ করে দিয়ে দিল। আমি ওই ট্যাগ ইউজ করে
পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ঠিকানায়। এটা বাড়ির সামনে আসলাম। বাড়িটা খুবই সাধারণ। ভিতরে প্রবেশ করে দরজা করে নাড়লাম। নীলার মা দরজা খুলে মানে আমার শাশুড়ি দরজা খুলে দিল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। ভাবতেই পারিনি হয়তো আমাকে দেখতে পারবে এভাবে। আরে আবির্ভাব আছে, ভেতরে আসো, কেমন আছো? অনেক কথাই বললো। নিজেদের ভুলের জন্য ক্ষমাও চাইলো। নীলার বাবা ও ভাই আমাকে দেখে বুকে জড়িয়ে নিল, বারবার ক্ষমা চাচ্ছে। নীলার বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও চোখের পানি আটকাতে পারিনি। সবশেষে নীলার রুমে গেলাম। নীলা বসে বসে ফোন দিচ্ছে। আমি আস্তে আস্তে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কিন্তু তুমি এখানে কেন এসছো? যাও, চলে যাও। বাড়ি? আমি আমার বউয়ের বাড়িতে এসেছি। আমি কারোর বউ নই, তুমি চলে যাও। আনিকা না হলে খুব কষ্ট পাবে। আমার থেকে ছাড়ার জন্য চেষ্টা করছে। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে আছি। ছাড়ো বলছি, ছাড়ো। নিজের বউকে ধরেছি, ছাড়বো কেন? আমি তোমার কেউ নই, কেউ না আমি তোমার। আচ্ছা যদি কেউ না হও তাহলে ওই দিন রাতে আমি তোমার কে ছিলাম? নিজেকে যে আমার কাছে বিলিয়ে দিয়েছো। নীলার মুখে কোনো কথা নেই, চোখ জোরে টলমল করছে। বড় নীলা, ওই দিন আমি তোমার কি ছিলাম, কে ছিলাম জানি তুমি বলতে পারবে না, কারণ সত্য সবার মুখ দিয়ে বের হয় না। নীলা আমার দিকে অসহায় দৃষ্টি দেখালো। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু নীলা একবারের জন্য কি আমাকে বিশ্বাস করতে পারোনি? হ্যাঁ, নাকি তোমার ব্যর্থতা? নীলা পুপিয়ে পুপিয়ে কাটছে। চোখের জল মুছে দিতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও আবির। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আবার কাঁদতে লাগলো। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোমার আবির তোমার ওপর কোনো রাগ করেনি, তোমার ওপর অসন্তুষ্টও হয়নি। এমন সময় আমার ছেলেটা আসলো। বাবা বাবা, তুমি শুধু মাকে আদর করবে, আমাকে করবে না? ছেলেকে কোলে নিয়ে বসে আছি। নীলা আমাকে জড়িয়ে ধরে আছে। ছাড়ার কোনো নাম নিশানাও নেই। হয়তো আজ ছাড়বে না, সারা জীবন এভাবে আগলে রাখবে। ভালো থাকুক তাদের এই পবিত্র বন্ধন। দোয়া করি যাতে সুখে থাকে, ভালো থাকে, ভালোবাসায় ভরিয়ে রাখে সারা জীবন দুজন দুজনকে। খোদা হাফেজ।